গরমকালে দই হচ্ছে একটা অন্যতম আরামদায়ক খাবার জিনিস, কি তাই তো? আজকে দইয়ের একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম, যেটার নাম হচ্ছে ভাপা দই। আগে হ্যাঁ, আমরা অনেক কিছুই ভাপা খেয়ে থাকি, কিন্তু দই ভাপাটা কিন্তু একটু অন্যরকম নতুনত্ব একটা খাবার, তাই না? শুনতে একটু অন্যরকম লাগছে। তাহলে দেখে নাও আমি কিভাবে ভাপা দইটা বানাচ্ছি। প্রথমেই আমি কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। আমি একটা বড় চামচে 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এই টক দইটা কিন্তু আমি ঘরেই পেতেছিলাম, পুরনো দই ছিল, সেটা আমি ঘরেই পেতে সেই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম। একদিন সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে টক দইটার থেকে একটু জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আমার কাছে এই মুহূর্তে সুতির একটা কাপড় অ্যাভেলেবেল ছিল না, কিন্তু তোমাদের কাছে সুতির কাপড় অ্যাভেলেবেল থাকলে ডেফিনেটলি সুতির কাপড়ের মধ্যেই দইটাকে জল ঝরাতে দেবে, আর তারপরে নিচে একটা ছাঁকনি রেখে দেবে। আমি এখানটাতে একটা কাচের বাটির মধ্যে জল নিয়ে ওপর থেকে ভারী একটা কিছু হিসাবে রেখে দিলাম, যাতে জলটা সহজেই ঝরে যায়। মিনওয়াইল আমি একটা বাটির মধ্যে হাফ বাটি মতো দুধ আর তার সাথে একটু কেশর ভালো করে ভিজিয়ে সোক করতে রেখে দিলাম। একটু কালারও হবে, একটু স্মেলও হবে। মিনওয়াইল আমি 4টে মতো এলাচ নিয়েছিলাম, যেটাকে হামালদিস্তাতে ভালো করে গুঁড়ো করে নিলাম, নিয়ে এলাচের একটা পাউডার বানিয়ে নিলাম। এই এলাচের পাউডারটা বরাবরই মিষ্টি জাতীয় আইটেমে যে কোনো রান্নার মধ্যে দিলে একটা অন্য রকমের ফ্লেভার অ্যান্ড টেস্ট আসে। এবার আমি জল ভর্তি বাটিটা সরিয়ে দেখে নিলাম যে দইয়ের যে জলটা সেটা কিন্তু অনেকটা সোক করে একটা বাটির মধ্যে পড়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, এতটা মতো জল বেরিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে আরও প্রচুর জল বেরাতো, একটা সুতির কাপড়ের মধ্যে রেখে দিলে সেটার থেকে আরও বেশি জল বেরাতো। আমার কাছে ছিল না বলে আমি ওটা করতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু ডেফিনেটলি প্রসেসটা ফলো করো, না হলে ভাপানোর পরে একটু জল বেরাবে। এইবার আমি কি করলাম, একটা হুইস্কারের সাহায্যে ভালো করে দইটাকে একটু হুইস্ক করে নিলাম। এইভাবেই তোমরা ঠিক ফেটিয়ে নেবে। এর সাথে আমি একটু আমুলের মিঠাই মেট বা কনডেন্স মিল্ক, যেটাই তোমরা বলো না কেন, সেটা হাফ মতো আমি মিশিয়ে দিলাম। এটা একটা মোটামুটি 150 গ্রামের একটা কন্টেনার, সেটার থেকে আমি হাফ মোটামুটি ওর মধ্যে দিয়ে দিলাম। এটার থেকেই মিষ্টিটা কিন্তু দইটার মধ্যে অ্যাড হবে। এবার যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম কেশর দিয়ে, সেই দুধটা আমি একটু একটু করে বাটির মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ঠিক যেভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ঠিক একটা হুইস্কারের মাধ্যমে তোমরা ভালো করে জিনিসটা হুইস্ক করবে বা ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি একবারে কিন্তু দুধটা মেশাইনি, আস্তে আস্তে ভালো করে ফেটাতে ফেটাতে একবার করে দুধটা মেশাচ্ছি। একবারে পুরোটা দিয়ে দিলেই কিন্তু জিনিসটা ভালো করে ফেটানো যায় না, প্রচুর পরিমাণে লামস ওর মধ্যে কিন্তু থেকে যায়। তো ভালো করে একটু একটু করে দুধটা দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে তোমরা জিনিসটাকে ফেটিয়ে নেবে। তো অ্যাট লাস্ট আমার পুরো দুধটাই দেওয়া হয়ে গেছে, অ্যান্ড জিনিসটা ভালো করে এবার আমি ফেটিয়ে নেব। কিছুক্ষণ রেস্ট দেব ফেটানোর পরে। তো বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পরে আস্তে আস্তে আমি যে এলাচ গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম পুরোটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, এবং এলাচের যে খোসাটা সেটাও কিন্তু আমি অ্যাড করেছি ওর মধ্যে। এবার ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে আস্তে আস্তে এলাচের যে খোসাগুলো সেগুলো আমি কিছুক্ষণ পরে ওই মিশ্রণটার থেকে উঠিয়ে নেব, কারণ এটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে। শুধুমাত্র যাতে ভালো মতো জিনিসটা মিশে যায় পাউডারটা, আর এলাচের পুরো ফ্লেভারটা যাতে ওর মধ্যে ঢুকে যায়, তাই জন্যই কিন্তু আমি পুরো মিশ্রণটা বা পাউডারটা এলাচের খোসা সমেত ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমি খোসাগুলোকে বাইরে বার করে নিচ্ছি, ঠিক যেরকমভাবে চামচের সাহায্যে আমি বাইরে বার করে নিলাম এইভাবেই। অ্যান্ড আফটার দ্যাট আমি চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে, একটা ঘন পেস্ট। পেস্টটা পাতলা করলে কিন্তু হবে না, একটু ঘন রাখতে হবে। তারপরে আমি একটা তাওয়ার মধ্যে একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। জলটা একটু ফুটবে, আর আমি গ্যাসের একটা স্ট্যান্ড ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে আমি একটা কেক টিনের মধ্যে, আমার কাছে কেক টিন আছে, তোমাদের কাছে টিফিন বক্স থাকলেও হবে, কোনো অসুবিধা নেই, টিফিন বক্সেও ভাপানো যায়। তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার আমি একটা বাটার পেপার ওর মধ্যে বসিয়ে দেবো। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তোমরা এমনিই দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা বাটার পেপার ওর মধ্যে বসিয়ে দিয়ে তার উপরেও আমি আরেকবার একটু হালকা করে ঘি ব্রাশ করে নেব। ঘিটা ভালো মতো ব্রাশ করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম দইয়ের, সেইটা আমি দই আর দুধের, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে ওর মধ্যে মিশ্রণটা দেওয়ার পরে, ঢেলে নেওয়ার পরে জিনিসটাকে একটু নাড়িয়ে নিতে হবে, মানে যে কেক টিনটা সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ভালোভাবে সাইড থেকে কোনো রকম ফাঁকা না থাকে, জিনিসটা বসে যায়। কারণ একটু ফাঁকা থেকে গেলে কি হবে, জিনিসটা
অনেক সময় বাটার পেপারের জন্য না সাইডটা ফাঁকা ফাঁকা থেকে যায়, তো সাইড দিয়ে একটু একটা স্পুনের সাহায্যে চেপে চেপে দিলে কোনো জায়গাতে ফাঁকা থাকবে না, হাওয়াও ঢুকবে না, ফাঁকা থাকলে হাওয়া ঢোকার একটা সম্ভাবনা থাকে, তো পুরোটা চেপে থাকবে আর একদম একটা স্মুথভাবে জিনিসটা রেডি হয়ে যাবে। না হলে কিন্তু হাওয়া ঢুকে খুব একটা ভালো হয় না, জিনিসটা একটু ফোলেও না, একটু অন্যরকম হয়ে যায়। তো সেইভাবেই তোমরা করার চেষ্টা করো। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু কেশর দিয়ে দিলাম, গরম হলে কেশরগুলো একটু রঙটা স্প্রেডও করবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর কিছুটা পেস্তা আমি ক্রাশ করে রেখেছিলাম, সেটাও ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর অন্য কোনো ড্রাই ফ্রুটস আমি দিলাম না, কারণ যেহেতু জিনিসটা ভাপা দই, তো দইয়ের মধ্যে অন্য কোনো কিছু ভালো লাগে না, একটু পেস্তার ফ্লেভারটাই মুখে পড়লে ভালো লাগে। তোমরা চাইলে অ্যাড করতেই পারো একটু কাজু বা কিশমিশ, বাট আমি অনলি পেস্তাটা অ্যাড করেছি, এটাই আমার কাছে ভালো লেগেছে আর কি। তারপরে ওই গরম জলের তাওয়াটাতে আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু নেচে নিলাম 2 ঘন্টা, কারণ মিনিমাম হতে তো একটা টাইম লাগবে। মিনওয়াইল আমি একটু ডান্স করে নিলাম, কারণ আজকে ভাপা দই খাওয়ার আনন্দে আমি একেবারে উৎফুল্ল। নতুন নতুন রেসিপি না ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। তারপরে একটু পেস্তা আর একটু আমি এখানটাতে গার্নিশিংয়ের জন্য পেস্ট করে নিলাম, ক্রাশ করে নিলাম, সরি। বলতে বলতে আমি গন্ডগোল করে ফেলি। এবার আমি একটু দেখে নিলাম, মোটামুটি 1 ঘন্টা হয়েই গেছে আর কি। এবার জাস্ট একটু দেখে নেব, মোটামুটি হয়েই এসছে সাইড থেকে, ঠিক আছে। তো এবার দেখো কতটা সুন্দর ওপর থেকে আমি একটু কাট করছি, জিনিসটা ভেতরে ঢুকে যাচ্ছে, কেকের মতো লাগছে জিনিসটা দেখতে। একটা নাইফের সাহায্যে আমি এটা করছি, আর ওপর থেকে কেশরটা কি সুন্দরভাবে রঙটাকে স্প্রেড করেছে, এত দেখতে সুন্দর লাগে এই জিনিসগুলো। যাই হোক, এবার আমি ওপর থেকে কেক টিনটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ভালো করে সার্ভ করে নিলাম, নিয়ে জিনিসটাকে একটু উল্টে দিলাম। এবার যেহেতু আমার দইটার থেকে পুরোপুরি জলটা, একটু জল হয়তো মানে ঝরা বাকি ছিল, তো তাই জন্য আমার সামান্য একটু জল বেরিয়েছে। তোমরা সুতির ন্যাকড়ার মধ্যে যদি এই প্রসেসটা করো, তোমাদের আর জলই বেরাবে না। ওপর থেকে আরেকটু পেস্তা ক্রাশ করে আমি ভালো মতো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এবার জাস্ট একবার দেখো, মানে ও মাই গড, এত সুন্দর লাগছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও মনে হচ্ছে যখন আমি এটা কাট করে মুখে দিচ্ছিলাম না, মানে জাস্ট সিরিয়াসলি। তোমরা এমনিই খেতে পারো, তারপরে একদমই রেডি হয়ে গেছে, বা চাইলে ফ্রিজেও আরও 1 ঘন্টা রেখে দিতে পারো। আমি ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে তারপর বার করেছিলাম। এত টেস্টি লাগছিল না, ও মাই গড, মানে ইট ওয়াজ সো ইয়াম। আমি কি বলবো, মানে সিরিয়াসলি যারা খেয়েছে মানে তারাই একমাত্র বলছিল পুরো সন্দেশের মতো খেতে লাগছিল। অ্যান্ড ট্রাস্ট মি, রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ইউনিক লাগবে আর ভীষণ সুন্দর লাগবে খেতে। আর ভালো লাগে যখন নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করি। সো কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাতে কেউ ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো। অ্যান্ড সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।